প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সাধারণত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় তুলে ধরে থাকি এবং বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে কাজ করলে অনেক দূর এগিয়ে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। চলুন তাদের সঙ্গে পরিচয় হয়নি। আমার সাথে আছেন কবি কাজী রুজি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এবং একই সাথে সদস্য লাইব্রেরি কমিটি, বাংলা জাতীয় সংসদ। এবং আমার সাথে আছেন ফিরোজা বেগম চিনু, মাননীয় সংসদ সদস্য এবং একই সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। আমি প্রথমে যাব কবি কাজী রুজির কাছে। আপা দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনীতিতে কাজ করছেন এবং রাজনীতি করছেন। সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের সরকার কিন্তু উন্নয়নের দিকে বেশ এগিয়ে যাচ্ছে, নিঃসন্দেহে কিন্তু অগ্রগামী হয়েছে। এটার মাঝে কিন্তু আমাদের কিন্তু অনেক বাধা এবং আমাদের বিপত্তি কিন্তু আমাদের কিন্তু পেরোতে হয়েছে। কিন্তু আমরা 2041 কিন্তু সরকার কিন্তু ঘোষণা করেছে ভিশন 2041। সব মিলে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে যদি আমরা যদি উন্নত দেশগুলোর সমপর্যায়ে যদি পৌঁছতে হয়। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কি করা দরকার? ধন্যবাদ, চমৎকার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। এই পর্যায়ে উন্নয়ন ও অগ্রগতি এই দুটি শব্দের সাথে আমরা এটুকু বলতে পারি, যখন কোনো উন্নয়ন চাইব তখন সেই উন্নয়নের পথ ধরে আমরা অগ্রগতি পাবো। এই অগ্রগতি যখন চাইব তখন তার নিচে আমরা আগে উন্নয়নটা দেখব। এই যে পারস্পরিক একটা সমঝোতার ভিত্তিতে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে এবং সেই এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক রকমের কাজও করতে হচ্ছে। আজকে একজন সংসদ সদস্য হিসাবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন মহিলারা তেমন কিছু করতে পারেন কিনা। আমি একটা কথা বলবো, এই না শব্দের কোনো অর্থ আমি খুঁজে পাইনি। আমি জানি কাজ করতে চাইলে যে কোনো পর্যায় থেকে কাজ করা যায় এবং সেটা উন্নয়ন ও অগ্রগতির পথেই আমরা নিয়ে যেতে পারি। এবং সেই প্রেক্ষিতে আমি একটা কথা বলবো যে আমরা প্রথমেই একটা অনেক আগের কথা যদি একটু মনে করি, নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল না? ছিল। সেটা আস্তে আস্তে পরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় চলে এসেছে। এই যে ছিল এবং চলে এসেছে, এর পেছনেও কিন্তু একটা অগ্রগতি এবং উন্নতির ধাপ আছে। সেই প্রেক্ষিতেই আমি বলবো যে আজকে যখন আমাদের নারী সমাজ একটু একটু করে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন পর্যায়ে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের যত রকম সমস্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য অনেক কিছু আমাদের যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থায় আমরা নারী সমাজ অনেক বেশি ভূমিকা রাখবার চেষ্টা করে যাচ্ছি এবং করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা বলতে চাইবো, আমি কাজ করি ডিসেবলদের নিয়ে, হ্যাঁ, অর্থাৎ প্রতিবন্ধী যারা তাদেরকে নিয়ে আমি কাজ করি। আমি কাজ করি ক্যান্সার যারা আক্রান্ত তাদের কাউন্সেলিং আমি করি। আমি কাজ করি যখন নাকি দেখি যে আমাদের দেশের হোম বেসড ওয়ার্কার যারা ঘরে বসে কাজ করে কিন্তু বাজারজাত করতে পারেন না, তাদের সেই বিভিন্ন কার্যক্রমগুলোকে তুলে ধরতে পারেন না, আমরা তাদের জন্য কাজ করি। আপনি সেখানে কাজ করতে কি কোনো প্রতিবন্ধকতা মনে করছেন বা কোন বাধাগুলো সেখানে এখন অগ্রগতির দিকে বা উন্নয়ন করতে গেলে কোন বাধাগুলো সামনে এসে আমাদের? কোনো বাধাকেই আমি বাধা মনে করি না। আমি আগেই বলেছি আমরা কাজ করতে চাইলেই কাজ করতে পারবো এবং সেই একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা শপথ নিয়েছিলাম যে আমরা যা কিছু করব দেশের জন্য করব। আমি আপনার কাছে আসবো, আমি একটু ফিরোজা বেগমের কাছে যাচ্ছি। ফিরোজা বেগম, যে নবীন সংসদ সদস্য হিসেবে কিন্তু আপনাদের কিন্তু অনেক ভূমিকা পালন করতে হবে কিন্তু বাংলাদেশকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর কি। তো স্পেসিফিকলি আপনারা এখন কিভাবে কাজ করবেন এবং মাননীয় সরকার অবশ্যই আপনাদেরকে একটি প্রস্তাবনা দিয়েছে যে এইভাবে কাজ করলে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাওয়া যাবে। আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে মোহনা টিভিকেও আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডাকাতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা মহিলারা আজকে তৃণমূল পর্যায় থেকে এই সংসদে এসেছি, আমরা কিন্তু তৃণমূল পর্যায় থেকে কাজ করে করে কিন্তু এখানে এসেছি। এখন আমাদের সুবিধা যেটা হলো সেটা হলো যে আমরা সংসদে গিয়ে এমন একটা জায়গায় আমরা অবস্থান করছি যেখানে আমাদের যে কাজগুলো আগে করেছি সেই কাজগুলোর স্বীকৃতির জন্য আমরা জোর দাবি জানাতে পারবো। এবং সেই সাথে আমরা চেষ্টা করব আমাদের যারা পিছিয়ে পড়া নারীরা যারা ঘরে বসে আছে বিশেষ করে তাদেরকে আমাদেরকে
অগ্রগতির জন্য সামনের দিকে নিয়ে যেতে হবে। আচ্ছা। বিশেষ করে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে এই রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল, 3 পার্বত্য জেলার কথাই বলবো, ওখানকার অনেক সম্ভাবনাময় একটা জায়গা। সেখানে যদি সরকার ইচ্ছা করে অনেক কাজ করাতে পারে। একটি বিষয় হচ্ছে যে আপনি যখনই বলছেন যে পার্বত্য চট্টগ্রাম, সেখানে কিন্তু আমরা দেখেছি উপজাতিদের যারা আছে তাদের কিন্তু নারীদের কিন্তু অনেক সময় বিয়ে করার সময় কিন্তু তাদের রেজিস্ট্রেশন হচ্ছে না, তারপর হচ্ছে তাদের বাবার যেই সম্পত্তি আছে সেখান থেকে কিন্তু কোনো ভাগের দাবিদার হতে পারছে না। কিন্তু এটা কিন্তু যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কিন্তু এই বিষয়টিকে আমাদের কিন্তু শুধরাতে হবে। কিন্তু এটার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই এটা শুধরাতে হবে। এই নিয়ে আমরা বিশেষ করে আমি অনেকগুলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ একটা কমিটি ছিল, সেই কমিটিতে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। এর আগে আরো বেশ কিছু নারী সংগঠিত কমিটিতে আমরা কাজ করেছি। আমরা যেখানে যেখানে জানানোর প্রয়োজন, বিশেষ করে আমরা চাকমা যিনি চিফ সার্কেল, তার কাছেও বিষয়টা উত্থাপন করেছি। এখন যেহেতু সংসদে এসেছি, এই জিনিসটা সংশ্লিষ্ট যাকে করলে উপকার হবে, কাজ হবে, আমরা সেখানে সেই বিষয়গুলো তুলে ধরবো। এবং আমি মনে করি নারী হিসাবে তার এই অধিকারগুলো পাওয়ার অবশ্যই অবশ্যই তার অধিকার আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন পার্বত্য চট্টগ্রাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে, সেখানে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু লক্ষ্য করছি যে পার্বত্য চট্টগ্রামে গুম, হত্যা, তারপর হচ্ছে যে আপনার অস্ত্রের জনজানানি, সেটা কিন্তু আমরা দীর্ঘদিন কিন্তু আমরা লক্ষ্য করছি। কিন্তু অবশ্যই গত সরকার থেকে আমরা একটু কম লক্ষ্য করছি। কিন্তু এটাকে একেবারে নির্মূল করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য? জি, ধন্যবাদ আপনাকে। আমরা 1997 সালে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি শান্তি চুক্তির মাধ্যমে আমরা একটা চুক্তি করেছিলাম। সেই চুক্তির পরে আমরা মোটামুটি সেখানে শান্তিতে বসবাস করছি। তবে এখনো কিন্তু কিছু কিছু সময় কিন্তু সহিংসতা কিন্তু লক্ষ্য করা যায়। জি, কিছু কিছু অস্ত্রধারী যারা এখনো গভীর জঙ্গলে লুকিয়ে থাকে, সেই অস্ত্রধারীরা আমাদের স্বাভাবিক জীবন তারা ব্যাহত করছে। বিষয়গুলোকে নিয়ে আমরা সরকারের বিভিন্ন মহলে জানিয়েছি। এখন যেহেতু সুযোগ এসেছে পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে, আমি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী, তার কাছে এই দাবিটা জানাবো যে অনতি বিলম্বে এর একটা বিহিত ব্যবস্থা না করলে সেখানকার মানুষ তাদের ভোটাধিকার হারাবে, তাদের জনজীবন অচল হয়ে যাবে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। আমি একটু কবি কাজী রোজির কাছে যাচ্ছি। যে আমি জানি যে আপনি নবীন এমপি হলেও কিন্তু আপনার কিন্তু বয়সে কিন্তু সবার থেকে কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে যারা এখন নবীন এমপি হয়েছে তাদের জন্য আপনার কোনো দিক নির্দেশনা যদি থাকে আর কি আজকে উন্নয়নের জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিনু, যিনি মাননীয় সংসদ সদস্য, তাকে, যে সে যে এলাকাটা নিয়েছে সেই এলাকাটা সহিংসতা আসলে একটু বেশি মাত্রায়। তবে একটা কথা আছে, সেটা হলো কোন জায়গায় এই ধরনের আমরা প্রতিবন্ধকতা পাইনি, আমরা সেগুলো কাটিয়ে উঠেছি। আমরা আমাদের প্রধানমন্ত্রী শক্ত হাতে, একেবারে ইস্পাত কঠিন হাত দিয়ে তিনি সেগুলোকে শক্ত হাতে ধরে নিয়েছেন এবং সেখানে শান্তির একটা প্রবাহ তৈরি করতে চেষ্টা করছে, একদম এনে দিয়েছেন আমি বলবো। তা যদি না হতো তাহলে আজকে এই যে অবস্থা আমাদের 42 বছর আগে 1971 সালে আমরা পেয়েছিলাম, কাদের মোল্লা এই মিরপুরের কসাই বলে যিনি চিহ্নিত ছিলেন, তার বিরুদ্ধে আমি সাক্ষী দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? এই জন্যই দিয়েছিলাম, আমরা জানতাম এখানে অবাঙালি অধ্যুষিত এই যে এলাকাটা, এই অবাঙালি অধ্যুষিত এলাকাটা থেকে যাতে করে আমরা তাদের কথা সহজে বলতে পারি। আমাদের সুযোগ দিয়েছেন, একটা সুযোগ এসেছে, আমরা সেটা একটা ট্রাইব্যুনাল পেয়েছি, আমরা সেখানে বিচার করবার সাহসিকতা দেখাতে পেরেছি এবং সেই বিচারের পদ্ধতির মধ্য দিয়ে আমরা ফাঁসির আদেশ পর্যন্ত রেখেছি। তার সাহসিকতা, তার মনোবল, তার দৃঢ়তা, এসব জিনিসগুলো না থাকলে আজকে কিন্তু আমরা এই বিচার পেতাম না। আচ্ছা, আপনি কি মনে করছেন যে রোজি, যে এটা কি উন্নয়নের পথে কোনো বাধা হিসেবে কি আপনি লক্ষ্য করছেন যে এটা যুদ্ধাপরাধীর বিচার সেটা উন্নয়নের পথে বাধা হিসেবে ছিল? অবশ্য আমি যেটা মনে করি আগে তো তাই ছিল, তা নাহলে এত দিন সময় লাগলো কেন? অনেক সময় লেগেছে, অনেক রকমের অন্তরায়, অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল, সেগুলোকে কাটিয়ে মাননীয় শেখ হাসিনার সরকার কি করেছেন যাতে করে এই বিচারটা হয়। এটা প্রতিবন্ধকতার দেয়াল দিয়ে, সাগরের ঢেউয়ের দেয়াল তো এটা না, এটা একদম ইট পাথরের কংক্রিটের দেয়াল ছিল। সেই দেয়ালটাকে ভেঙে এই জায়গায় আসতে আমি মনে করি অনেক অনেক
কাঠ খড় পোড়াতে হয়েছে। আচ্ছা, আমি একটু ফিরোজা বেগমের কাছে যাচ্ছি। ফিরোজা বেগম, যে বাংলাদেশকে ডেভেলপমেন্ট করতে হলে এখন অনেক প্রতিবন্ধকতার কথা শোনালো, যে প্রতিবন্ধকতা আছে, তারপর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের সামনের লক্ষ্য অনেক দূর, আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। কিন্তু স্পেসিফিকলি হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য যারা আপনার সংরক্ষিত আসনে আছেন, তাদের কিন্তু এলাকা যে ভাগ করে দেওয়া হয়েছে, সেখানে আপনাদের কি ধরনের ভূমিকা থাকবে? আসলে এখনো অনেক জায়গায় আপনার স্পেসিফিকলি কাউকে এখনো করা হয়নি। তারপর একটা দিক নির্দেশনা পেয়েছেন আপনার ডেভেলপমেন্টের জন্য। জি জি, আমরা চেষ্টা করব সেখানের যারা প্রশাসনের লোকজন আছে তাদের সাথে সমন্বয় করে কিভাবে উন্নয়ন করলে ভালো হবে, কিভাবে উন্নয়ন করলে সরকারের উন্নয়নের পথে কোনো বাধা আসবে না, আমরা সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আফটার অল চেষ্টা করছি আমরা। আচ্ছা আচ্ছা, আমি এই উন্নয়নের কথা আরো শুনবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাব বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানের ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, কবি কাজী রোজি এবং ফিরোজা বেগম, দুজন মাননীয় সংসদ সদস্য। ফিরোজা বেগম, যেটা বলছিলাম যে আসলে নারীদের ডেভেলপমেন্ট করতে হবে, আপনি বলছেন যে প্রত্যেকটা জায়গা থেকে, প্রশাসনিক লেভেল থেকে আপনারা কাজ করতে চাচ্ছেন আর কি। তো সেখানে হচ্ছে যে অনেক প্রতিবন্ধকতা আছে, সরকারের সাথে প্রশাসনের একটা ভালো সম্পর্ক থাকতে হবে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে হলে। কিন্তু এটা আপনারা কিভাবে এখন হ্যান্ডেলিং করছেন? হ্যাঁ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় অনেক সময় যে প্রশাসনের সাথে আমাদের অনেক সময় দূরত্ব সৃষ্টি হয়। তারা অনেক সময় কর্ডিয়ালি আমাদেরকে রিসিভ করতে পারে না। কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা কাজ করতে চাই, আমরা চাই তাদেরকে সাথে নিয়ে, যেহেতু অনেক সময় তাদেরকে অনেক কিছু বাধ্য করেন, অনেক সময় শোনা যাচ্ছে। এই কথাটা সবার ক্ষেত্রে হয়তোবা সঠিক নয়, তবে ওনাদের উচিত, যেহেতু তারা সরকারের হাত, তারা আমাদেরকে ইউজ করে সরকারের হাতটাকে আরো শক্তিশালী করা ওনাদের প্রয়োজন। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই সেটা কিন্তু ব্যাহত হয়। প্রশাসনের অনেক লোকজন আমাদের সহায়তা করেন না। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে সংরক্ষিত নারী আসনে এরা তো মনোনীত, আমরা তাদের কথা শুনবো কেন, এই ধরনের অনেক সময় হয়। তবে সেখানে ক্ষেত্র বিশেষ, তবে সেখানে আমার মনে হয় যেন আমাদের আরো সুদৃঢ় অবস্থান গড়ে তোলা উচিত আমাদের নিজেদের স্বার্থে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবি কাজী রোজি, যেটা হচ্ছে আপনি বলছেন যে নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু কোন কোন জায়গাগুলোতে আপনি বলছেন যে উন্নতি হয়েছে আর কি স্পেসিফিকলি? এই প্রসঙ্গক্রমে টানবো যে কথাটা ফিরোজা বেগম বলেছেন যে তাদের অনেক দূরত্ব হয়ে যায় প্রশাসনের সাথে, কিন্তু তারা তাদের সমস্ত সক্রিয় সহযোগিতা দিয়ে যদি প্রশাসনকে বাধ্য করাতে পারেন, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। আমি একটা কথা বলি, আমাদের এই দেশে নারীর যে কত রকম অগ্রগতি হয়েছে সেটা যদি একটু চিন্তা করা যায়, একজন নারী আগে গর্ভাবস্থায় মাত্র 3 মাস ছুটি পেতেন, এখন 6 মাস, সেটা বাড়িয়ে আস্তে আস্তে 4 মাস, তারপর 6 মাস। কিন্তু অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু এখন কার্যক্রম লক্ষ্য করছি। প্রাইভেট ক্ষেত্রে যারা করছেন না, তাদেরকে আমি বলবো তাদের আরেকবার একটু ভিড়ে তাকান, একটু দেখেন আপনার ঘরেই তো সেই মা, বোন কিংবা আত্মীয় পরিজন আছেন, তাদের কথা ভেবে আপনারা নিজেদেরকে আরেকটু সক্রিয় করেন। এই গেল এক। এরপরে যেটা শিক্ষা ক্ষেত্রে নারীদেরকে চিন্তা করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বিনা বেতনে পড়ানোর সুযোগ দেয়া, এটা কি আমাদের সরকারের একটা অনেক বড় ভূমিকা না? অনেক বড় ভূমিকা, কিন্তু আমরা দেখছি এখনো কিন্তু যে বাল্য বিবাহটা কিন্তু এখনো কিন্তু হচ্ছে, কিন্তু যে মেয়ে পড়তে চাচ্ছে, বাবা মা কিন্তু, অভিভাবক কিন্তু তাকে কিন্তু বাধ্য করে কিন্তু বিয়ের আসনে কিন্তু বসাচ্ছে। কিন্তু এটা এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের কাছে চলে এসছে আজকে না, এই বিষয়টা আগে থেকেও ছিল। তোমার মেয়ে তো আমারই মেয়ে। আচ্ছা, এই মেয়েটি আজকে 12 বছর বয়সের আগেই যদি তাকে এরকম একটা বিয়ের আসনে দিয়ে দেওয়া হয়, সে একটা সন্তান ভালো করে জন্ম দিতে পারবে না। হৃষ্টপুষ্ট একটা সন্তান জন্ম দেওয়া, একটা আমাদের দেশের নাগরিক যে হবে, আগামীর নাগরিক যে গড়বে, সে তো আমাদের মাই হবে। সেই জন্যই তাদেরকে, যাতে করে তারা তাদের অভিভাবকদেরকে, সেই অভিভাবকদেরকে যেন এই যারা মানে স্কুলের টিচার বা আমাদের মসজিদের ইমাম কিংবা অন্য কোনো পর্যায়ের সমস্ত জায়গার লেভেল থেকে যদি তারা কথা বলেন, তাদের কথা শুনবে। কারণ তারা একটা কথা আমাদের গ্রামবাসী, আমাদের এলাকাবাসী বিশ্বাস করেন যে ওরা যা বলেছে
সত্যি সত্যি বলেছে। একটু ফিরোজা বেগমের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা অর্জিত হতে তখনই যখন হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতা আমরা অর্জন করতে পারি, কিন্তু কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারিনি, কিন্তু আমরা কিন্তু দেখছি কিন্তু সেটার বিষয়ে কি আপনাদের সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা, যে আপনারা যারা 50 জন নবীন সংসদ সদস্য হয়েছেন তাদেরকে কি এই ধরনের কোনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? না, এখন পর্যন্ত দেওয়া হয়নি, তবে সামাজিক নিরাপত্তার জন্য যে বেষ্টনী তৈরি করা দরকার। ওটা উনি করেছেন হুম। এবং সেটা চলমান প্রক্রিয়ায় আছে। হুম। হয়তোবা আমাদের সংসদের এখন বয়স মাত্র 1 মাস কতদিন যেন। আচ্ছা। তো আমরা হয়তোবা দায়িত্ব এখনো পাইনি, তো আশা করছি আমরা পাবো সেই দায়িত্বগুলো। আচ্ছা। আমরা সেই সামাজিক বেষ্টনী, যে অর্থনৈতিক মুক্তির কথা, হুম। যেটা আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা। অনেক আগে থেকেই ভেবে এসছেন হুম। এবং তিনি কার্যক্রম পরিচালনা করছেন, তারই ধারাবাহিকতায় এখনো চলছে। ফিরোজা বেগম, আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে বেতন বৈষম্য কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখে আসছি। বেতন বৈষম্য কিন্তু আমরা এখন কিন্তু লক্ষ্য করছি। ছেলেদের বেতন যদি 20,000 টাকা, সেখানে মেয়েদের কিন্তু অনেক ক্ষেত্রে 8 থেকে 10,000 টাকা দিয়ে তাদেরকে কাজে যোগদান করছে বা কাজ করতে হচ্ছে। কিন্তু এই বেতন বৈষম্যটাকে আপনারা কি নিরূপণের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? কারণ কাজ কিন্তু মানে কারোর থেকে কিন্তু কাউ কম করছে না কিন্তু আপনার। এই কথাটা অসম্ভব যুক্তিসঙ্গত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের কথাগুলো তুলে আনছেন। আসলে সত্য কথা, শুধু অফিস লেভেলে না, আমরা যদি দৈনিক যে মজুরি, সেখানেও আমরা দেখেছি পুরুষরা এক ধরনের মজুরি পায় আর মহিলারা সারাদিন কাজ করার পর এক ধরনের মজুরি পায়। এই মজুরি বৈষম্যের বিরুদ্ধেই আমাদের তীব্র আন্দোলন। এবং আমি যতটুকু জানি, আমাদের জননেত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি এই বিষয় নিয়ে অসম্ভব রকমের ভাবছেন এবং নিরসনের জন্য ওনার প্রচেষ্টা অব্যাহত আছে। আচ্ছা, আমরা আরেকটি বিষয় শুনেছি যে আপনারা যারা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য, তাদেরকে ভোটের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদেরকে মনোনীত করার একটা পরিকল্পনা সরকার গ্রহণ করবে ভাবছিল, কিন্তু এখন কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না। এটার থেকে সেটা করলে কি ভালো হবে কিনা? আমরা চাই যে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা আসলে পরে তাহলে আমাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে। আমাদের নিজেদের আমরা কতটুকু মানুষের কাছে যেতে পেরেছি, মানে জনগণের কাছে যেতে পেরেছি তৃণমূল পর্যায়ে, ওটা যাচাই বাছাই হবে। এটা কি সম্ভব আসলে? কিন্তু এই বছর কিন্তু কথা হয়েছিল, কিন্তু এই বছর কিন্তু এখন কিন্তু হয়নি। কিন্তু কাজী রুজি, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? যে কথাটা বলেছেন ফিরোজা, সে কথাটা হচ্ছে এই রকম যে আমরা তাহলে কি শুধুমাত্র ওই জন্যই বসে থেকে কাজকে বন্ধ রাখবো? না না না, আমি এই কথাটাই বলতে চাই। যেভাবেই হয়ে যাচ্ছে, যেভাবেই আমরা এসছি না কেন, সেই পথটাই বড় কথা না, বড় কথা আমাদের এগিয়ে যাওয়া। আমি কিন্তু ওটা নিয়ে একটুও ভাবি না। সরাসরি হবে না অন্যভাবে হবে, এটা কোনো কথা না। কথাটা হচ্ছে আমাদের সমস্ত শক্তি দিয়ে, সক্রিয়তা দিয়ে আমরা যেন কাজটা করতে পারি। যে প্রসঙ্গগুলো এসছে, এখানে অনেক প্রসঙ্গ এসছে, নারীর প্রসঙ্গ, নারী উন্নয়ন প্রসঙ্গ, নারীর বিভিন্ন আমরা একটু সময় চাই। আমাদের বয়স, এই নবীন যারা আমরা 50 জন, আমাদের বয়স 1 মাস 3 দিন, আমাদের একটু সময়ের দরকার আছে। আমাদের আর একটু সময় পেলে আমরা সেইটাকে অতিক্রম করে অবশ্যই আমাদের উন্নয়নের এবং অগ্রগতির ধাপগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আমরা অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। সেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হতে হবে কিন্তু সবসময়। কিন্তু তো এখনো কিন্তু আমরা দেখছি যে মানে একটি গোষ্ঠী কিন্তু এখনো কিন্তু স্বাধীনতার সেই অর্জনকে মিলান করে দিতে যাচ্ছে, নস্যাৎ করে দিতে চাচ্ছে আর কি। আপনি জানি যে একজন প্রগতিশীল মাইন্ড এবং হচ্ছে মুক্তিযুদ্ধের বিশ্বাসী, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমি একটা কবিতা করেই বলি যে আমি বলেছিলাম যে মার্চে এলে দাও দাও করে জ্বালিয়ে দাও তাদের, যারা বাংলাদেশের শত্রু, যারা স্বাধীনতার শত্রু, তাদের বেদি মূলে সেই আগুনটা জ্বালিয়ে দাও, যেন উস্কে দাও সলতেটা। এটা বলেছিলাম এই কারণে এখনো দেশে যুদ্ধাপরাধী তো আছে, বিভিন্ন জায়গায় আছে, এবং সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্যই আমাদের অনেকটা ত্যাগ স্বীকার করতে হচ্ছে। নানান রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছি। এবং সেটাই আমি মনে করি যে আমাদের যে প্রতিপক্ষ, স্বাধীনতার বিপক্ষ যারা আছে, যারা এখনো পর্যন্ত সন্ত্রাস এবং
চাঁদাবাজি এবং নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছে, লুণ্ঠন করে যাচ্ছে, অগ্নিসংযোগ করে যাচ্ছে, শিশু অপহরণ করে যাচ্ছে, তাদেরকে যদি একটা শিক্ষা দিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই যে ধারাটা, সেই ধারাটায় যেতে হবে, যে ধারায় আমরা পাবো। আমরা দেখেছি স্বাধীনতার পর আপনার যখনই আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যারা স্বাধীনতা চায় নাই তারা ঘাপটি মেরেছিল, এবং ঘাপটি মেরে থেকে তারা কি করেছে, নিজেরা সংঘবদ্ধ হয়ে বিদেশি চক্রের মাধ্যমে আমাদের যিনি মহান নেতা, জাতির জনক, আমি আবার এখানে একটু, অনেকে জাতির পিতা বলে, আমি কিন্তু এখানে জাতির জনক বলি, একটা কারণ, সেটা হলো আমার মতামত, যিনি জন্ম দেন তিনি জনক হতে পারেন, পিতা হতে পারেন অনেকেই। সেই কারণে আমি বঙ্গবন্ধুকে জাতির জনকই বলি। তাকে হত্যা করেছিল, হত্যার মাধ্যমে তারা নতুন একটা পাকিস্তান বানাতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। আমরা বলছি যে আমরা ভালো কাজে সবসময় প্রশংসা করব এবং খারাপ কাজের জন্য আমরা সমালোচনা করব। তো আপনি কিন্তু একজন মাননীয় সংসদ সদস্য, এখন হচ্ছে যে স্পেসিফিকলি আপনি যদি বলেন আমাদেরকে যে কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে যেগুলোকে আমাদের শুধরাতে হবে দেশ ডেভেলপমেন্ট করার জন্য আর কি, যে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, তাহলে আমরা দেশকে আরো বেশি এগিয়ে নিতে পারবো। ছোট্ট কথা যদি আমাদেরকে একটু বলেন। জি, দেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা শর্ত সেটা হলো শান্তি, এবং শান্তি যেখানে প্রতিষ্ঠিত, উন্নয়ন সেখানে প্রতিষ্ঠিত হবেই। তা আমার দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর তিনি কন্যা, যিনি এই দেশটাকে অনেক বেশি ভালোবাসেন, তিনি অবশ্যই শান্তি আনয়নের মাধ্যমে যেই অগ্রগতি তিনি সামনের দিকে করছেন, সেটাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে গিয়ে তিনি যে তার যে ভিশন 2021 সেটা তিনি বাস্তবায়ন করবেন এবং করতে পারবেন তিনি ইনশাআল্লাহ। এখন আবার একটা ঘোষণা করেছেন যে ভিশন 2041 যে 2041, ইনশাআল্লাহ সেটাও আমরা বাস্তবায়ন করতে পারবো। 21 থেকে 41 পর্যন্ত আমরা পারবো ইনশাআল্লাহ। কবি রোজি, আপনি যদি আমাদের একটু আশার বাণী শোনান, যেটা বলছিল ভিশন 2041 নিয়ে, যেটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবে বলে তারা বেশ আশাবাদ দিয়েছে। আশাবাদ মানে কি, এটা তো করতেই হবে। আমাদের স্বপ্নের জায়গা ওটা, ওই স্বপ্নের জায়গায় আমরা পৌঁছাবই, এবং সেই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো কার্যক্রম হাতে নিয়েছেন, আপনি দেখবেন প্রতিটি ক্ষেত্রে কিন্তু তিনি ওই তৃণমূল পর্যায়ের মানুষকে টেনে নিয়ে আসেন। কেন? তিনি জানেন যে ওরা যে সমস্যাটা জানে হয়তো আমি সেটা জানি না, ফলে তার কাছ থেকে জানতে হবে, এবং তার কাছ থেকে জেনে নিয়েই একটা আমাদের যেটা আমরা বলি যে রিলে রেসের মতো, আজকে এখানে আমি আছি, কালকে ওখানে ওর হাতে দিয়ে দেব, ও সেই একই জিনিসটা চালাবেন। এই যে রিলে রেসের মতো করে আমরা, তার মানে হচ্ছে সরকার একটি জায়গায় ক্ষমতাকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না, যেখানে ডেভেলপমেন্টের চাকা ঘোরাতে চাচ্ছেন বারবার, মানে বারবার হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে, আমার কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে। এবং এটা দরকার, এটা আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার, প্রগতির জন্য দরকার, শান্তির জন্য দরকার, স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দরকার। তিনজন মিলেই বলি না কেন, আমাদের সোনার বাংলা আমরা গড়বই, এবং আমরা বিশ্বের একটি উন্নত দেশে আমরা পরিণত হব, আশাবাদটুকু ব্যক্ত করছি। কবি কাজী রোজি মাননীয় সংসদ সদস্য এবং ফিরোজা বেগম মাননীয় সংসদ, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। উন্নয়ন সংশ্লিষ্ট কোনো কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনি উন্নয়নের কথা আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, মোহনা জানাবে গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।